হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। পিছনে পিঙ্ক দেয়াল দিয়ে কিছু ভেবো না কিন্তু। দেখো, আমি আমার সেই পুরোনো রুমেই আছি, মানে আমার শ্বশুর বাড়িতে আছি। আমি একটু ঘুরিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। যদি বুঝতে পারছো, আমি কিন্তু ওখানেই আছি। হ্যাঁ, আমার ভেবো না অন্য জায়গায় আছি, একটু জাস্ট সাইড চেঞ্জ করেছি। আর কেন বলো তো, একটু হেলান ছাড়া বসতে পারছি না, ভীষণ মানে পিঠে কষ্ট হচ্ছে। আচ্ছা, যাই হোক, কন্ট্রোভার্সি করছি, কন্ট্রোভার্সি টপিক্সে চলে আসি। অবশ্য করি আজকের কন্টেন্ট টন্দি। তা ওকে নিয়ে কিছু বলবো, বিশেষ করে গতকালের হাইকোর্ট অভিযান। আশা করি আমরা সেই সব ছবি দেখতে পেয়েছি। সবাই ওখানে ফটো সেশন করেছে, নিজের মতো নিজেরা সেলফি তুলেছে, মানে বেশ ভালো মুডে ছিল, বোঝাই যাচ্ছে। তাহলে লোকের এত টেনশন কিসের? যারা টেনশন দেওয়ার জন্য গেছে তারা যখন মজায় আছে, মজলিশ করছে, যাদের বিরুদ্ধে করছে বা করবে বলে ভাবছো তারাও মজা করো, চিল থাকো। আমার তাই মনে হচ্ছে। কেন বলো তো? মজা করে যদি কোনো স্টেপ নেওয়া যায়, তা মজা করে সেই স্টেপের মানে যেটা হবে সেটা ফেস করাও যায়, দেখা যাবে। সব জিনিস কিন্তু সম্ভব, সব কিছুই করা যায় বা সব কিছুই ঘটানো যায়। এমন নয় যে এক পেশে রেজাল্ট হবে, যে একজন শুধু তোমার বিরুদ্ধে কেস করে গেল, আরেকজন শুধুই সেই কেসের জন্য শাস্তি পেয়ে যাবে, তা নয়। হ্যাঁ, সেও তার মতো করেই লড়বে, অবশ্য করেই লড়াই হবে সামনাসামনি, ওই লোক দেখানি বা ফালতু কথা বলে নয়। যাই হোক, ওটা আলাদা ব্যাপার, আলাদা ওই সংক্রান্ত ভিডিও আমি সকালেই দিয়েছি। এখন যেটা বলতে এসেছি, অবশ্য করেই টন্দীপকে নিয়ে কিছু কথা, টন্দীপের ভিডিও নিয়ে কিছু কথা। তাহলে এই অভিযানে টন্দীপও ছিল। স্বভাবতই প্রশ্ন আমাদের মনেও এসেছিল যখন মানে ওরা ফটো শেয়ার করেছিল যে টন্দীপ এখানে কী করছে। তাহলে কি ওই সংক্রান্ত যে কেস ওখানে করার কথা ছিল, যেটা আমরা জানি সঞ্জয়ের বিরুদ্ধে, তাহলে সেখানেও কি টন্দীপ গেছিলো বা ওই সংক্রান্ত কেস করছে? এটাই সবাই ভেবে নেবে, কারণ ওই সংক্রান্তই ওখানে যাওয়ার কথা। যাই হোক, কিন্তু টন্দীপের ভিডিওতে আজকে কি হলো? আজকে শুরুতেই টন্দীপের কী বাণী বলো? অনেক তো লোয়ার কোর্টে লড়াই হলো, এবার হাইকোর্টে লড়াই হবে। তার মানেটা কি? এটা কার উদ্দেশ্যে বললো? আমরা তো এর আগে কোনো কেস সঞ্জয়ের সম্বন্ধে সেভাবে শুনিনি। তাহলে এখানে কার কথা বলা হচ্ছে? তা বলো, অবশ্য করেই টিনার কথা। লোয়ার কোর্টে অনেক লড়াই হলো, চলো হাইকোর্টে। কিসের লড়াই? কীভাবে লড়াই? কেন লড়াই? কে কেস করেছে? তাই না? এরা কিসের ভিত্তিতে কেস করেছে সেগুলো কিছু না, শুধুই স্লোগান দিয়ে যায় এরা। আর হাইকোর্টের কিছু সাইট, কিছু ক্যাফে, কিছু ক্যান্টিন, কিছু যাতায়াতের পথ, হাইকোর্ট বা ফ্রন্ট, ভেতরের কিছু সিনারি, এই সমস্ত জাস্ট একটু ভিজিট করালো। যাই হোক, যারা দেখেনি তাদের পক্ষে হাইকোর্টটা দেখাও কিন্তু অনেক বড় ব্যাপার। হ্যাঁ, কলকাতার হাইকোর্ট বলে ব্যাপার না। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে যে অনেক লড়াই হলো লোয়ার কোর্টে, চলো এবার হাইকোর্টে যাই। তাই লড়াইটা কি অন্য কারোর বিরুদ্ধেও ওখানে হয়েছিল? দেখো, এই কথাগুলো থেকে কিন্তু অনেক কথাই পরিষ্কার হয়ে যায় যে আমি যে কথাটা বলেছিলাম যে ওরা যে জড়ো হয়েছিল ওখানে বেশ কয়েকজন, সবাই কিন্তু যে যার স্বার্থে গেছিলো, সম্ভবত জুড়ে দিয়েছি। কারণ আমার মনে হচ্ছে, দেখো, এক একজন এক এক রকম কথা বলছে, যার যার স্বার্থে ওখানে গেছিলো। তাহলে কটা কেস হয়েছে? কেস তো আমরা যতদূর শুনেছি একটাই কেস হয়েছে। তাহলে সেই কেসটার সবার ইন্টারেস্ট কিসের? সেটা তো একটা মানে দেখার বিষয়। কিসে ইন্টারেস্ট? যারা যারা গেছিলো সবার সেই কেসে কিসের ইন্টারেস্ট? সর্বোপরি সেটা শুনলাম নাকি ক্রিমিনাল কেস হয়েছে। ক্রিমিনাল কেস কী করে হয়? যাই হোক, সবই উত্তর পাবো। তাহলে এখানে আমাদের মনে প্রশ্নই জাগে যে তাহলে যদি অন্য কোনো কেস হয়, তাহলে বক্তব্যটা এলো কেন? লোয়ার কোর্টের লড়াই কেন, আর হাইকোর্টেই বা কিসের লড়াই? এটা প্রশ্ন আসতেই পারে। তাহলে আমরা এখানে ধরেই নেব টিনার সংক্রান্ত কোনো কেসই হয়নি এখানে, তাহলে সেখানে ক্রিমিনাল কেসটা অন্তত হতো না। কী বল? যাই হোক, সেকেন্ড যেটা বলছি, হ্যাঁ, একটা জিনিস হতে পারে, হয়তো বা কারোর সঙ্গে লিগাল অ্যাডভাইস নিতে পারে। এটা হতে পারে যে ও হাইকোর্টে গেছে কোনো ওর যে ম্যাটার সেগুলো নিয়ে কোনো লিগাল অ্যাডভাইস করতে। আর হ্যাঁ, এমনও হতে পারে যে অপর দিক দিয়ে কেউ কোনো কেস করেছে, তার সংক্রান্ত কিছু ডকুমেন্টস ওখানে জমা দেওয়ার ছিল, এটাও কিন্তু হতে পারে। কাজে কে কেস করেছে, কিভাবে কেস হয়েছে, কার পক্ষ থেকে লড়াই হচ্ছে, কে লড়াই শুরু করেছে, আর কে লড়াই শেষ করবে, সবটাই কিন্তু অনেক কিছু জিজ্ঞাসার আছে এখানে। কিন্তু সেগুলো আমরা একটা ভিডিওতে কোনোভাবে ক্লিয়ার করতে পারবো না, কারণ এখানে আমাদের কাছেই কিছু ক্লিয়ার হয়নি। কিন্তু আমরা বুঝতে পারছি যেগুলো হচ্ছে সবই স্লোগান। মানে ভোটের আগে থাকে না যে স্লোগান দিয়ে গা গরম করা, তারপর জনগণকে উত্তেজিত করা, সেই জিনিসগুলো এখানে হচ্ছে। মানে ঠিক ভোটের আগের পরিবেশ এখানে ক্রিয়েট করা হয়েছে। তাহলে ভোরবেলা রেডি হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা, কলকাতা নয়, কলকাতা হাইকোর্টের উদ্দেশ্যে রওনা। রণদীপকেও আসতে হবে, সঙ্গে তার ফেমাস দিদি, আচ্ছা, সঙ্গে ভাড়া করা গাড়ি। ঠিক আছে, তা আমার মনে হয় এবার হয়তো ভাড়াটা টন্দীপকেই গুনতে হচ্ছে, কারণ বড় ব্লগার বলে কথা। কি বলো? কারণ বড় ব্লগারের পয়সাও বেশি, খরচও বেশি। আর এটাই ধরে নেব, কারণ তার স্বার্থে সমস্ত দিদিরা ভাইরা যখন তার পাশে রয়েছে, বিনা স্বার্থে, মানে এরকম ভালো মানুষ জন্মেও দেখতে পাওয়া যায় না। সেক্ষেত্রে ভাইকে তো এইটুকু খরচ খরচা করতেই হয়। কি বলো? নিজের গাড়ি আনলেও তো তার তেল খরচটা লাগতো, সেখানে ভাড়া করা গাড়ি একটু বেশি, খুব বেশি না,
যাই হোক, এই 4-5 হাজার টাকা খরচ হয়েছে, তার বেশি তো না। সারাদিন ধরে একটা গাড়ি ভাড়া করে রাখলে অত দূর, অনেকক্ষণ, অনেক ব্যাপার। যাই হোক, মধ্যিখানে রয়েছে তোমার হোটেলে খাওয়া দাওয়া। তাই আমি ভাবলাম প্রথমে এই তো এতগুলো ভাত খেয়ে বেরোলো, তাহলে আবার কিসের হোটেল, ওমার চা, তাই এরাও তাহলে চা খায়। বাড়িতে কিন্তু কখনো চা খেতে দেখি না সেরকমভাবে, শুধু রাস্তায় বেরোলেই এদের চা তেষ্টা পায়। বাড়িতে ওই মিস্ত্রিরা কখনো খেলে একটু লিকার চা করে দেখতে পাই, কিন্তু এমনি যে কখনো দুধ চা করে বানিয়ে খাচ্ছে তা কিন্তু নয়। শুধুমাত্র বাইরে বেরোলেই, এই দিদির সঙ্গে বেরোলেই বা কারোর সাথে বেরোলেই, কোনো হোটেল, রোড সাইড ধাবা এগুলোতে গিয়ে চা খেতে খুব ভালোবাসে টন্দি। শুধু বাড়িতে খেতে চায় না। যাই হোক, তা শুরু থেকে বলি, কি বলো, বাড়িতে খাওয়া দাওয়া কি খাওয়া না, মা সকাল থেকে রান্না করেছে। কি রান্না করেছে, সত্যি কি রান্না করেছে? ডাল খাইনি, সম্ভবত ডালটা খাইনি, ডাল আছে বলেছে। পাট শাকের চচ্চড়ি, শশা, আচার, এইগুলো বলে সকাল থেকে রান্না করতে হয়, ভোরবেলা থেকে রান্না করতে হয়। কতক্ষণ লাগে এগুলো করতে? তা আমি বলি, ওই পাট শাকগুলো আগের দিন তো মার ছেলে মিলে ওই কী বলে, জঙ্গল থেকে, ওই মাঠঘাট থেকে ছিঁড়ে নিয়ে আসলো, মানে কিনতে হয়নি। তা সেইগুলোই রান্না করে খেলো। তা এগুলো করতেও তো ছিটতে হয়েছে, তারপর সেগুলোকে ছাড়াতে হয়েছে, তারপর সেগুলোকে ধুতে হয়েছে, তেল দিয়ে, একটু তো তেল লেগেছে, যদিও ওই ক্ষেতেরই তেল, মানে ঘানির ভাঙানো তেল, রান্না করতে হয়েছে। এত না করে এরা তো পারে ওই মাঠে গিয়ে গরুর মতো ঘাসগুলো এমনিই খেয়ে আসতে, কারণ সব অ্যাডভাইস, সব ভালোবাসা ওরা তো এমনি হা করে গেলে, তাহলে ওগুলো তো এমনিই গিলতে পারতো। ওদের যা অ্যাপেটাইট, ওদের যা হজম সিস্টেম, ওরা মনে হয় ওই কাঁচা জিনিসগুলোও হজম করে ফেলতো, কারণ ওরা তো র মেটেরিয়াল খুব ভালো খায় আমার মনে হয়। কারণ যে পরিমাণে ওরা খাটতে পারে, সে পরিমাণে ওরা খেতেও পারে, কাজে ওইভাবেও খেতে পারে। যেমনভাবে গরুরা মাঠে ঘাস খায়, তা গরু কি কোনো নিকৃষ্ট প্রাণী? অবশ্যই নয়। গরু হলো হিন্দুদের মধ্যে একটা দেবতার মতো পূজনীয় জিনিস। তা আমি কিন্তু গরুর সঙ্গেই তুলনা করেছি, কোনো নিকৃষ্ট প্রাণীর সঙ্গে তুলনা করিনি। তাহলে গরু যদি মাঠে গিয়ে ওই ঘাসগুলো, পাতাগুলো খেতে পারে, তাহলে ওরা কেন পারবে না? সেটা আমিও এক সময় ভাবি যে আমরা কেন পারবো না, কারণ আমাদের অভ্যাস নেই। কলকাতায় থাকি তো অভ্যাস নেই, আর ওরা গ্রামেগঞ্জে থাকে, ওরা খাটাখাটনি করতে পারে। দেখেছো কীরকম মানে অমানুষিক পরিশ্রম করতে পারে, একটা মিস্ত্রি লেবারের কাজও ওরা করে দিতে পারে। নাহলে এইসব কাজ করা কি আমরা শহরে বসে ভাবতে পারি? একবেলা ঘর ঝাড় দিয়ে মুছি, পরের বেলা সোজা হতে পারবো না, পরিষ্কার কথা, এটা কিন্তু স্বাভাবিক কথা। একবেলা যদি বাসন মাজি, মানে কাজের লোক না আসে, পরের বেলা হাতে ব্যথা হয়ে যায়, এরকম অবস্থা। তাহলে সেই ক্ষেত্রে বলছি, আমাদের হজম শক্তি একদম নেই, আমরা কাঁচা জিনিস খেতেও পারবো না, হজমও করতে পারবো না, তারপরে লোকের এত নির্ভেজাল ভালোবাসাও নিতে পারি না, কেউ দেয়ও না। তা ওরা যখন সব কিছুই নির্ভেজাল, এসব জিনিসগুলো পায়, সেক্ষেত্রে ওইগুলো অত কষ্ট না করে স্বাভাবিকভাবে মাঠে গিয়ে খেয়ে পেট ভরাতে পারে। আর তা না হলেও দুদিন পর যা ওদের খাওয়া দাওয়ার ছিঁড়ি দেখছি, ওই মধ্যে খাওয়া হয়। এরপরে তো দেখবো পাট শাক আর নেই, ঘাস ভেজে খেতে হচ্ছে, এরপরে তাই খাবে। যা খাওয়া দাওয়ার ছিঁড়ি, এই যা রান্নার ছিঁড়ি, ছেলেটা যে কী খাচ্ছে, বাচ্চাটা যে কী প্রোটিন তার শরীরে ঢুকছে, ওই এক হাইড অ্যান্ড সিক বিস্কুট নিয়ে অল টাইম বাবা আর ছেলে খেয়ে যাচ্ছে, হাইড অ্যান্ড সিক খাচ্ছে, হাইড অ্যান্ড সিক খেলছেও, এটাই চলছে, খেলাও চলছে, খাওয়াও চলছে। যাই হোক, চলে আসি এবার, ধাবা পেরিয়ে চললো গাড়িতে বিভিন্ন বক্তৃতা। তার মধ্যে সেরা একটা বক্তৃতা হচ্ছে, অনেক নিজের লোক ধোকা দিয়ে যায়, কিন্তু দূরের লোক আপন হয়ে ওঠে। অর্থাৎ তারা কারা নিশ্চয়ই বুঝতে পারছো, অবশ্য করেই আমাদের মূল্যবান ভিউয়ার্সরা, যারা টন্দীপের দুঃখে দুঃখিত হয়, টন্দীপের কাদার আগেই কেঁদে ফেলে, টন্দীপ বোঝার আগেই বুঝে ফেলে টন্দীপের কী প্রয়োজন, আর টন্দীপ বলার আগেই বলতে শুরু করে দেয়, তোমার তো এইটাই বলতে শুরু করেছিলে, দেখো আমরা বলে দিলাম। ঠিক আছে, এইরকম যারা হৃদয়ের, প্রাণের, আত্মার আপনজন, সেই ভিউয়ার্সরা টন্দীপের পাশে আছে, তাতে তার নিজের লোক থাকুক আর না থাকুক, তার বয়ে গেল, তাই না? সর্বোপরি মাথার উপর আছেন তার মুখ বলা দিদি, অর্থাৎ কিমাদি রয়েছে পাশে, এবং তারও মাথার উপর রয়েছে ভগবানের মতো ম্যাডাম দিদি। তাহলে সে ভগবানকে সচক্ষে কে দেখেছে বলো? যারা কিনা বা আমরা এই ম্যাডামকে দেখতে পাচ্ছি, আমাদের ভগবানকে দেখার আশা বা আকাঙ্ক্ষা পুরোটাই বোধহয় মিটে যাচ্ছে বা যাবে। তাহলে আজকাল টন্দীপের এত বিশ্বাস, এত আস্থা এই সবার উপর, সব দিদিদের উপর, সবাই দিদি। এখানে দাদা একজন ছিলেন, আপাতত উনি সাইড হয়ে গেছেন, জানি না উনি পেছন থেকে ইন্দ্রজিতের মতো খেলছেন কিনা, সেটা বলতে পারবো না, কিন্তু কিছুদিন উনি ফ্রন্টে এসেছিলেন, চ্যানেলে ঘুরে বসে বিভিন্ন বক্তৃতা দিয়ে গেছেন। এখন এই দিদির আবির্ভাব ঘটেছে, ইনিও বিভিন্ন চ্যানেলে, নিজের চ্যানেলে উনি কিছু করছেন না, আপাতত অন্যের চ্যানেলে উঠেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তার মধ্যে এই ভাই বোন গাড়িতে বসে বলছে যে এই ম্যাডাম নাকি কোনো প্রচার করেন না। হাউ ফানি, যে কিনা সপ্তাহে 2-3 দিন বিভিন্ন চ্যানেলে উঠে লাইভ করছে, এবং নিজের প্রচার নিজে করছে, কিভাবে কাজ করেন বলছে, অন্যদের বোঝাচ্ছে, আইন বোঝাচ্ছে, অন্যরা কি করতে চাইছে সেটা বোঝাচ্ছে, যারা কিছু করছে না তাদের বোঝাচ্ছে। তিনি কিনা বলছেন তিনি প্রচার চান না, তাহলে তিনি কী চান, আর কি চান? আমার তো মনে হয় এইভাবে বড় ব্লগারদের উনি পাশে যান, যাতে কিনা ওনার ভবিষ্যতের ব্যবস্থাটা আরও সুরক্ষিত হতে পারে, তাই না? কারণ ওনার চাহিদাটা মনে হয় আমরা বুঝতে পারছি না,
কিন্তু যারা ওনার পাশে আছে তারা দুদিন পরে আরও ভালো করে বুঝতে পারবেন, কারণ কেউ আজকালকার দিনে ফ্রি অফ কস্ট একটা পরামর্শও দেয় না। কারণ আমরা জানি বিভিন্ন কনসালটেন্সি ফার্মগুলো গড়ে উঠেছে শুধুমাত্র তোমাকে পরামর্শ দেবে বলে। তাহলে পরামর্শ পেতে গেলেও যেখানে পয়সা খরচ করতে হয়, আর এ তো মানে পাইয়ে দেওয়ার মতো ব্যাপার। কি এটিএম কার্ডটা যাতে তোমার হাত ছাড়া না হয়ে যায়, মানে এই এটিএম কার্ডের ভ্যালিডেশন, সবাই নিশ্চয়ই জানো এটিএম কার্ডের একটা ভ্যালিডেশন পিরিয়ড থাকে। সেই পিরিয়ডটা যদি আবার তোমার ওভারকাম হয়ে যায়, তখন কিন্তু আবার নতুন এটিএম কার্ড নিতে হয়, বা ওই এটিএম কার্ডটা কিন্তু আমরা আর চালাতে পারি না, আবার নতুন আসে, তার নাম্বার আলাদা, পাসওয়ার্ড আলাদা, সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে যদি ছেলেকে এটিএম কার্ডের মতোই ব্যবহার করে, তাহলে তার যে পিরিয়ডটা সেটা শেষ হয়ে গেলে কী হবে? নতুন এটিএম কার্ড কি আসবে, না পুরনো এটিএম কার্ডের কার্যকারিতাটা বহাল থাকবে? তা ম্যাডাম কোন কাজটা করছেন সেটা এখনও বোঝা যাচ্ছে না। কাল আপাতত একটাই কেস হয়েছে বলে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন চ্যানেলে, জানার ব্যাপার নেই, কারণ আমি এখনও সেখানে সার্চ করে দেখিনি, মানে দেখার ইচ্ছাও নেই কী হবে, দেখে কী করবে এরা দেখুক, দেখি না, অন ক্যামেরা দেখতেই তো পাবো, শুধু শুধু এত কাটি করে কী হবে। যাই হোক, যেটা বলতে শুনলাম, লোয়ার কোর্ট থেকে এখন হাইকোর্ট, আপাতত কলকাতায়, এরপর সুপ্রিম কোর্ট মানে দিল্লিতে অবশ্য করেই যাওয়ার ইচ্ছা আছে আমাদের টন্ডিপের। তা যাক, আমরা সুপ্রিম কোর্টটাও দেখি, সুপ্রিম কোর্টের বাইরেটাও দেখি, ওটা দেখিনি, হাইকোর্ট অবধি দেখা আছে। হ্যাঁ, সিনেমা খবরাখবরে দেখেছি, কিন্তু চাক্ষুষ দেখা নেই। যাই হোক, এটাও তো ক্যামেরার মাধ্যমেই দেখা হবে যদি যায়। এইবার মোদ্দা কথা হচ্ছে, টন্ডিপের বক্তব্য, ছেলের জন্য লড়বো, মোটেও না লড়ে ছেড়ে দেবো না। অবভিয়াসলি প্রথম থেকেই দেখছি আমরা, 9 মাস ধরে তো লড়াইটাই দেখছি, তার জন্য কে কোণঠাসা কাকে করেছে সেটাও আমরা জানি। এখন কিনা উল্টো ব্লেম, যে টন্ডিপকে কীভাবে কোণঠাসা করা হচ্ছে, এটা কি কেউ বিশ্বাস করবে? না বিশ্বাসযোগ্য কথা? এটা কি ভাং খেয়ে থাকে না গাঁজা খেয়ে থাকে? আমি ঠিক বুঝি না, যে লোককে ভাবে যে তারা ঘাসে মুখ দিয়ে চলে। যাই হোক, কিমার সেরা বাণী, ভাইকে যখন ভাইফোঁটা দিয়েছি, কাজেই তার ভালো মন্দ সব কিছুর জন্য তার পাশে থাকবো। অ্যাকচুয়ালি শুধু ভালোর পাশেই থাকবো, আর ভাইয়ের যখন খারাপ সময় আসবে তখন তার পাশে থাকবো না, তা তো নয়। কাজেই যখন খারাপ সময় আসবে, যেটা কিনা আসতে চলেছে, তখনও যেন আমরা সবাই কিমাকে এই ভাইয়ের পাশেই যেন দেখতে পাই, আশা করব। তখন কিন্তু আরও বেশি করে এই কিমাকে প্রয়োজন হবে টন্ডিপের, কারণ অ্যাকচুয়ালি তো তখন পাশে কে থাকবে কে থাকবে না, কে আসতে পারবে কে পারবে না, তারপরে দূরের দিদিরা এতটাই কাঁদতে থাকবে, হয়তো বা অসুস্থ হয়ে পড়বে। কাজে কিমাই একমাত্র বল ভরসা, তাকে কিন্তু অবশ্য করেই এই কথাটা মাথায় রাখতে হবে যে ভাইয়ের পাশে কিন্তু থাকতে হবেই, কারণ ভাইয়ের বউ এত বড় দাগা দিয়েছে যে ননদ সহ্য করতে পারছে না, তো ভাই কী করে সহ্য করবে? ভাইয়ের মন পুরো ভেঙে গেছে, খান খান হয়ে গেছে। কাজেই কি বলে না, দাঁড়াও, শেষ যে বংশের সলতে, সেটাকেই আগলে ধরে দাঁড়িয়ে আছে, যাতে কিনা সেই সলতেটুকু কেউ কেড়ে না নিয়ে যেতে পারে। কিন্তু সলতে জন্ম দিয়েছে যে, সেই জন্মদাত্রী মাকেই বলছে যা তা কথা, সেই নাকি তার ছেলের অধিকারই প্রাপ্ত হতে পারবে না। যাই হোক, প্রচুর লোক একে বোঝাতে চেষ্টা করছে, এমনকি এর ভিউয়ার্সরা অবধি এর কমেন্টস বক্সে এসে বলে যাচ্ছে যে কেসে কিন্তু গণ্ডগোল আছে, কেস যারা বোঝে বা স্টাডি করে তারা অবধি ঝেড়ে কেসে যাচ্ছে, এই কেসটা এইভাবে জেতা খুবই মুশকিল। তবু ওর ইচ্ছা দৌড়াক, যার হবার বা যার কাছে যাওয়ার বা যেটা হবার, সোজা কথা, যেটা হবার সেটা আমরা দেখবই। কারণ আমরা ফাঁকা আওয়াজ করার কী কারণে করব? কারণ যা হবে তা তো সবাই দেখতে পাবে, শুধু শুধু ফাঁকা আওয়াজ করে কী হবে? লোকে তো দুদিন পর বলবে আপনি বলেছিলেন, কিন্তু আমরা কিসের জন্য বলেছিলাম? আমরা ঘটনাক্রম দেখে বলেছিলাম, এমন নয় লোকের ভেতরে ঢুকে বলছি, এমন নয় যে আমাদের মানে আমাদের কথা বানিয়ে বলছি। এগুলো কিন্তু টন্ডিপের কমেন্টস বক্সেই আছে, তোমরা গিয়ে দেখতে পারো গতকালের কমেন্টস বক্সে, যদিও অবশ্য কমেন্টসটা থাকে, যদিও তাতে টন্ডিপ লাভ রিয়াক্সই দিয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো অবশ্য করে। আর আমার কি করে চোখে পড়লো? কারণ যিনি ওখানে গিয়ে কমেন্টস করেছিলেন, তিনি আমার এখানে এসেও কমেন্টস করেছিলেন, এবং আমাকে অনেক অনেক কোশ্চেন করে গেছেন উনি। তার জন্যই বুঝলাম ওনার নিজের মনেই অনেক দ্বন্দ্ব। কাজেই এটার মধ্যে পুরোটাই একটা হটস্পট জিনিস হচ্ছে। আসল ব্যাপারটা অলরেডি যেখানে যাওয়ার, যেটা করার, অলরেডি যারা করার তারা কিন্তু করে ফেলেছে প্রায়। এখন যেটা হচ্ছে সেটা এরা চাইছে ভিতর থেকে কোনোভাবে সেই কাজটা যাতে বানচাল করে দেওয়া যায়। আমার মনে হয় না কিছু করতে পারবে, কিছু করা সম্ভব, ঠিক আছে। আর তো অবশ্যই কিছু বলার নেই, সবকটা পয়েন্টসই আশা করি আমি বলতে পেরেছি। এগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস ছিল আজকের টন্ডিপের ব্লগিংয়ে। এরপর তো হাইকোর্টে তোমরা দেখলেই আমার সঙ্গে তোমরাও দেখেছো এবং দেখেছো সেখানে কী হয়েছে। বিশেষ করে ম্যাডামের সঙ্গে যে ইন্টিমেসি দেখলাম, যিনি উকিল ম্যাডাম ছিলেন, তার সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতেই পারে। আমাদেরও এরকম 2-4টে উকিল বন্ধু আছে, উকিল বন্ধু না বন্ধুর দিদি ভাই এরকম আছে, কাজে আমাদেরও কিছু রিলেশন আছে। কাজে উকিলের সঙ্গে কথা বলতে গেলে যে বিশাল কোনো ক্যালি লাগে তা নয়, তবে হ্যাঁ, উকিলের সঙ্গে কেস লড়তে গেলে অবশ্য করেই তোমার ধৈর্য থাকাটা খুবই প্রয়োজন। কেন বলো তো? কারণ উকিল যে কোনো কাজই অনেকটা সবসময় একটু টাইম নেয়, ওই ধৈর্য রাখাটা বিশাল ব্যাপার। কারণ আমাদের জমিবাড়ি সংক্রান্ত প্রচুর কেসে আমরা এইভাবে জড়িয়ে থাকি, সেই জন্য এই উকিল, কোর্ট,
আমাদের কিন্তু আমাদেরও দৌড়তে হয়, না দৌড়ানোর জন্যই উকিলদের ধরতে হয়, এই হলো ব্যাপার, আর কিছু না। হ্যাঁ, কাজেই ওটাও কোনো বড় কথা না। উকিল, হাইকোর্ট, আমাদের তো আবার অনেক রকম কোর্ট আছে, ব্যাংশাল কোর্ট, অমুক কোর্ট, এগুলো হয়, বিভিন্ন জায়গায় দৌড়তে হয়। সবসময় যে হাইকোর্টেই সব কাজ হয় তা তো না, আমাদের ছোটোখাটো কোর্টেও কাজ করে নিতে হয়, তো সেই জন্য দৌড়াই। যাই হোক, সেটা কোনো কথা না। কথাটা হচ্ছে তোমার কাজ করার জন্য তোমার মধ্যে একটা স্পিরিট থাকতে হবে এবং সেইটার মধ্যে সততা থাকতে হবে। আর সেই কাজটাই যদি তুমি শুধু প্রচারের জন্য, লোক দেখানোর জন্য, লোক জড়ো করার জন্য করো, সেই ভাওতাবাজিগুলো কিন্তু বেশি দিন চাপা থাকবে না, ঠিক লোকের সামনে চলে আসবেই। ঠিক আছে, শুধু শুধু কলকাতা হাইকোর্টে তো কেউ ঘুরতে যায় না, তাহলে যদি কাজ করে থাকো সেটাও আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য টাটা, বাই।